স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। আবারও লকডাউনের কবলে দেশ। অনিশ্চয়তা রিকশা চালক সহ অনানুষ্ঠানিক খাতের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা। নিম্ন আয়ের এসব শ্রমজীবীদের দাবি সরকার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় লকডাউন দিলেও তাদের জীবিকার বিকল্প কোনো উৎস তৈরি করা হয়নি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দরিদ্রদের জন্য এলাকাভিত্তিক বিতরণ, ওএমএস এবং টিসিবির কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিশেষ সহায়তা প্রকল্প চালু রাখার প্রয়োজন। জানিয়ে বড় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ঢাকার রাস্তায় গত ৩০ বছর ধরে রিকশা চালান হযরত আলী। লকডাউনে গ্রামে ফিরতে পারেনি। পাড়া মহল্লায় রিকশা নিয়ে বের হলেও যাত্রী নেই। চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠা। একদিকে আয় তো কমেছেই, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় জীবন জীবিকা নিয়ে পড়েছেন অনিশ্চয়তার চোরাবালিতে। ঘর বার দিতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না। লুডো গেলে কামাই খেপ নাই, কাম নাই, নিজে চলিম না, ফলামাই দেখাও। গ্যারেজে সারি সারি ফাঁকা রিকশা। লকডাউনে কেউ গ্রামে ফিরতে পেরেছেন, অনেকেই পারেননি। তাই কর্মহীন অনানুষ্ঠানিক খাতে কাজ করা এসব শ্রমজীবীদের জন্য থমকে যাওয়া ঢাকায় যোগ হচ্ছে কেবলই অভাব ও অনটনের গল্প। গরিব প্রতি কোনো মায়া দয়া নাই। ঘর ভাড়া, খানা দানা অনেক কষ্ট হয়ে যায়। দেশে যাইতে পারছেন, টাকার লেগে খুব প্রবলেম আছে। খাওয়া দাওয়া, হোটেল মোটেল বন্ধ। হিসাব বলছে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে ৮৬% মানুষ। সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকার ২৩টি কর্মসূচি বাস্তবায়নে কাজ করলেও শতভাগ বাস্তবায়ন হয়েছে মাত্র ২টি কর্মসূচি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নগর দরিদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা এসব মানুষের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে আরও বিপর্যয় বাড়বে গরিব মানুষের। নগরের যে দুস্থ এলাকাগুলো আছে সেগুলো মোটামুটি চিহ্নিত, সেখানে এলাকা ভিত্তিক বিতরণের একটা উদ্যোগ নিতে হবে। টিসিবির কার্যক্রম ওসব এলাকায় জোরদার করা, ওএমএস এর মতো প্রকল্পগুলো খুব দ্রুত ওখানে নামিয়ে আনা। দরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এরই মধ্যে ৫৭২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। লকডাউন দীর্ঘায়িত হলে ১ থেকে ১০০ কোটি পরিবারকে মাসে ২ বার খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১২১ কোটি টাকা বরাদ্দ দিয়েছি প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক পৌরসভায় ২.৫ লক্ষ টাকা করে, এবং ভিজিএফ কার্ডধারী ১,৯,০০০ পরিবারকে ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া। বিশ্বব্যাংকের সাম্প্রতিক হিসাবে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির এখন পর্যন্ত মাত্র ৫২% বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে ৪টি কর্মসূচিতে যেখানে কোনো টাকা খরচই করা হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন। সরকার ঘোষিত এই লকডাউন নিশ্চিতে গেল দুদিনের মতো আজও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারী চলাচল নিয়ন্ত্রণ করছে তারা। তারপরেও কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে কাউকে জীবিকার তাগিদে বের হতে দেখা গেছে। এদিকে হাটবাজারে মানুষের ভিড় বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। সামাজিক দূরত্বের তো কোনো বালাই নেই। ব্যুরো রিপোর্টার এবং প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকার ঘোষিত বিধিনিষেধের তৃতীয় দিন চলছে, অন্যদিকে আজ সাপ্তাহিক ছুটির দিন। এই দুটোর আমেজে বন্দরনগরী রাস্তা আজ ফাঁকা, তবে কিছু পণ্য পরিবহন সহ প্রাইভেট পরিবহন আছে রাস্তায়। শপিং মল সহ বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও কারণে অকারণে ঘর থেকে বের হয়েছে অনেকে। তবে সরকারি নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নির্দিষ্ট নিয়ম আমাদেরকে জানানো হয়েছে, আমরা সেই সকল নিয়ম এবং নির্দেশনা সঠিকভাবে পালনের চেষ্টা করছি। রাজশাহীতে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি উপেক্ষা করে মানুষ ছুটছেন গন্তব্যে। হাটবাজারে নেই সর্বাত্মক লকডাউনেরও কোনো চিত্র। বরিশালের বাজারগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এদিকে লকডাউন সহ স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত। মানুষজন বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে কিন্তু বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা মানুষজনকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছি এবং একই সাথে আমরা খেয়াল করছি যে সমস্ত দোকানপাটগুলো বন্ধ থাকার কথা সেগুলো বন্ধ থাকছে কিনা। লকডাউনের তৃতীয় দিনে রংপুরের রাস্তা কিছুটা ফাঁকা থাকলেও বাজারে ভিড় বেড়েছে। ক্রেতা বিক্রেতারা কেনাবেচা করছে, স্বাস্থ্যবিধি মানছে না কেউই। আর বাজার তো সব চলে না,
তো এখানে আর বলার কি আছে, সবাই তো খোলা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিনতেই হবে, ওষুধ আরও খাবার, এজন্যই বাইরে আসা। যশোরে কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে প্রশাসন থাকলেও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে সাধারণ মানুষ। এখন আমরা তো পেটের দায়, আমরা এখানে রাস্তায় আইছি, দোকান খোলার চেষ্টা করতেছি, আজকে এখানে দোকান অল্পটা খুলে যাতে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি। অযথা বাইরে কেউ ঘোরাফেরা করবেন না। নওগাঁয় স্বাস্থ্যবিধি মানাতে এবং রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এখানকার মার্কেট সহ দোকানপাট বন্ধ রয়েছে। শহরে জনসমাগম নেই বললেই চলে। তবে সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে লকডাউন। লকডাউনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। চট্টগ্রামের লকডাউনের চিত্র কি, আসলে সড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অথি আপনাকে। এর আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমরা এখন অলিগলিতে আপনি দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বের হয়েছে, কিন্তু যে মূল সড়ক সেই সড়কে কিন্তু পরিবহন কিছুটা কম, বলতে যে গণপরিবহন একেবারে নেই। যে বলতে যে বাসগুলো আছে সেই বাসগুলো একেবারে আমরা দেখছি না। তেমনিভাবে কিন্তু আমরা দেখছি রিক্সা থেকে নিয়ে অন্যান্য যে ছোটোখাটো পরিবহন আছে এই পরিবহনগুলো চলাচল করছে। পুলিশ প্রশাসনও আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু খুব একটা তৎপর রয়েছে। কোনো জায়গায় কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, পরিবহন চললে পরিবহনকে আটকানোর চেষ্টা করছেন। আর অলিগলিতে মানুষ কিন্তু অনেকটা ঘুরেফেরা করছেন, কিন্তু আসলে দলীয় বলতে যে সরকার দলীয় পক্ষ হয়েও কিন্তু আসলে দলীয় নেতাকর্মী যারা আছেন আওয়ামী লীগের পক্ষ থেকেও আমরা দেখেছি মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছেন। আমি একটু কথা বলতে চাই, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রয়েছেন ইব্রাহিম হোসেন বাবুল। আমি একটু জানতে চাচ্ছি আপনাদের যে দলের পক্ষ থেকে আপনারা কি উদ্যোগ নিয়েছেন মানুষকে বোঝানোর জন্য? দেখুন, আমরা দলীয়ভাবে প্রত্যেকটি ওয়ার্ডকে বলে দিয়েছি মাইকের মাধ্যমে এবং স্থানীয় যেগুলো মসজিদ আছে মসজিদের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য, যাতে করে মানুষ মাস্ক পরে স্যানিটাইজেশনটা ব্যবহার করে এবং সামাজিক যে শারীরিক দূরত্ব আছে সেটা যেন তারা অবশ্যই মান্য করে। এই প্রেক্ষাপটে আমাদের প্রচারণা চলছে। আমরা দলীয়ভাবে মাইকিং করছি এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। ওয়ার্ড থেকে আবার আমার নিচে যে ইউনিট আছে ইউনিট পড়তে আমরা সেটা প্রচারণা চালাচ্ছি। আমরা লিফলেটিংও করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এবং মহানগর থেকে সেটা আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি, যাতে করে মানুষ একটা জায়গায় জড়ো না হয় এবং জড়ো হয়ে মানুষ অহেতুক গল্প গুজব না করে, যাতে করে তারা সামাজিক দূরত্বটা এবং শারীরিক দূরত্বটা যেন তারা রক্ষা করে। এবং মসজিদও আমরা সবসময়, আজকে জুমার দিন আমাদের খতিব সাহেব প্রত্যেকটা মসজিদে বলছেন যে আপনারা অবশ্য মাস্ক পরতে হবে এবং উনি আজকে সবচেয়ে একটা চমৎকার জিনিস বলেছেন যে ভ্যাকসিন, রোজার মধ্যে ভ্যাকসিন দিতে পারবো কি না, তখন উনি সেটাকে ক্লিয়ার করেছেন ধর্মীয় অনুশাসন অনুযায়ী যে আপনি অবশ্যই ভ্যাকসিন দিয়ে দেবেন। পরবর্তীতে আপনি আরেকটি রোজা এই রমজান মাসের পর আরেকটি সতর্কতামূলক রোজা রেখে দেবেন। সেহেতু মানুষ এখন পরিষ্কার হয়ে গেছে, রোজা রেখেও ভ্যাকসিন নেওয়া যাবে। প্রত্যেকটি ব্যাপারে আমরা সচেতন আছি এবং কার্যক্রম এবং আমরা বিভিন্নভাবে সেটাকে মানুষকে উৎসাহিত করার জন্য চেষ্টা করছি। ত্রাণ সামগ্রী যারা অসহায় মানুষ আছে, নির্মাইয়ের মানুষ আছে, দলের পক্ষ থেকে কোনো জায়গায় দেওয়া হচ্ছে কিনা? আমরা গতবার যখন প্যান্ডামিক শুরু হয়েছিল দলের মাধ্যমে দিয়েছিলাম। এবারও আমরা আমাদের দলের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি আমাদের নেতাদেরকে যে আপনারা যেভাবে পারুন গরিব অসহায় মানুষের পাশে ইফতারি সেহরি এগুলো নিয়ে আপনার পাশে গিয়ে দাঁড়ান, যাতে করে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ আপনাকে। অথি, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কিন্তু আসলে আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু আসলে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে তারা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তেমনিভাবে যে লকডাউনে মানুষ যেন বের না হয় তার জন্য কিন্তু তারা খুব একটা সচেতন করার কাজ তারা হাতে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন মুন্নার কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া। জয়, আমি রয়েছি মহাখালীতে এবং এইখানে এখন প্রায় 2টার একটু বেশি বাজে এবং এখানেও এখনো পর্যন্ত সাধারণ মানুষ বিনা কারণে এই লকডাউনে ঘোরাফেরা করছেন।
কেউ লকডাউন দেখতে বের হচ্ছেন। আমরা একটু আগে দেখলাম একটা পুলিশ সদস্য বলছেন যে লকডাউন দেখতে এসেছেন, রিক্সাতে চলছেন, মোটরসাইকেল চলছেন, আবার কেউ নামাজের জন্য এসেছেন মসজিদে, এবং পুরো মসজিদে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যখন দেশে করোনার কারণে 94 থেকে 96 জন মৃত্যুবরণ করছে, তখন এই অবস্থা। আমরা একটা কথা বলছি, একজন রয়েছেন, আপনি কোথায় যাচ্ছেন এখন? এখন বাসায় যাচ্ছি। মুভমেন্ট পাস হচ্ছে? মুভমেন্ট পাস না, তো মেডিকেল গেছিলাম, তো মেডিকেল তার পাস পাইনি। সরকার তো মুভমেন্ট পাস ব্যতীত কোনো কারণে ব্যতীত বাইরে যাওয়া নিষেধ, আপনি নিষেধ অমান্য করছেন কেন? নিষেধ তো অমান্য করি না, কিন্তু আমি তো মেডিকেল গেছি, আর মেডিকেল তো অসুস্থ করে পাস দেয় না। পাস দিবে কেউ? আচ্ছা, তো আপনার মেডিকেলে গিয়েছিলেন, মুভমেন্ট পাসটা নিয়ে যাবেন, যেটা নিয়ে আপনি ঘোরাফেরা করবেন। ঘোরাফেরা তো ওইটা, ওই পাসটা কে দিবে, কার কাছে যাবো? এটা ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হয়, হয়তো আপনি জানেন না, উনি জানেন না অবশ্যই। এখানে রয়েছেন পুলিশের একজন সদস্য রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করতে চাই যে কি অবস্থা এখন চলছে, একটু কথা বলবো সাথে। নামাজের উদ্দেশ্যে বের হয়েছেন? কেমন দেখছেন আজকে অবস্থা? আমরা যাদের মুভমেন্ট পাস আছে তাদেরকে এলাও করতেছি, যাদের মুভমেন্ট পাস নাই তাদেরকে ব্যাগে দেখতে কিন্তু ব্যাগে ঘুরে দিচ্ছি। অনেকে দেখছি যে বিনা কারণে আসছে, যাচ্ছে, তাদেরকে আমরা এলাও করতেছি না, ঘুরে দিচ্ছি। কোন শাস্তি ব্যবস্থা করছেন কিনা? অনেকে দেখা যাচ্ছে যে মাফ চাচ্ছে, যে সরি মানে বলতেছে যে আর এরকম হবে না, এরকম মানে মানবতা দুজন ছাড়ছে যে আর কি। বিষয়টাকে আমরা এটা এলাও করতেছি যাদের মুভমেন্ট পাস আছে, আর যারা বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে তাদের আইডি কার্ড আছে, আইডি কার্ড তাদেরকে মানে ছাড় করছে। শুনছিলেন যে এখানেও কিন্তু আপনার মুভমেন্ট পাস ব্যবহারে খুব একটা কিন্তু প্রয়োজন দেখা যাচ্ছে না। কেউ আসছেন ঘুরতে, কেউ ফিরতে, কেউ মেডিকেলে, কেউ বাজার করতে, কিন্তু অনেকে প্রকৃত কারণ বলতে পারছেন না, এবং তারা প্রকৃত কারণে বাইরে কিন্তু ঘোরাফেরা করছেন। এবং এটাই কিন্তু লকডাউনের তৃতীয় দিনের চিত্র মহাখালীতে, এবং এখানে মহাখালীর পাশে রয়েছে গাউসুল মসজিদ, সেখানে কিন্তু নামাজের কারণে অনেক লোকজন এসেছেন, অনেক মুসল্লি নামাজ পড়ছেন, তারা এখন চলাফেরা করছেন। যদিও কিন্তু ধর্ম মন্ত্রণালয় বলেছেন যে নামাজের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কথা বলেছেন, সেটাও কিন্তু আমরা এই মহাখালীতে নামাজের কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার লক্ষণ আমরা দেখিনি। এবং এখানে কিন্তু চলাফেরা মানুষ চলাফেরা করছে এই করোনার মহামারীর সময়তেও, এবং পুলিশরা বারবার বলছেন যে আপনারা ঘরে থাকুন, কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট না থাকার কারণে তারা কিন্তু কোনো ধরনের জরিমানা করতে পারছেন না। সেই কারণে যারা আসছেন বিনা কারণে তাদেরকে তারা কিন্তু ফিরিয়ে দিচ্ছেন, এবং তাদেরকে বোঝাচ্ছেন যে আপনারা ঘরে ফিরে যান। তো সবকিছু মিলিয়ে এখন দুপুর 2টার দিকের লকডাউনের তৃতীয় দিনের যেই মাঝপথে, সেটা হচ্ছে এখানকার এই অবস্থা। আমরা এখন চলে যাব সহকর্মী মৌ খন্দকার কাছে, তিনি অপেক্ষা করছেন। আপনি যেমনটি বলছিলেন মুন্না, তো এখানে আসলে অনেকেই সরকারি নির্দেশনা যে রয়েছে সেটি অনেকেই মানছেন, আবার অনেকেই মানছেন না। আপনি জানেন যে আজকে যেহেতু লকডাউনের তৃতীয় দিন, তো এখানে আমরা অনেকের মুখেই মাস্ক দেখতে পেয়েছি, তবে মুভমেন্ট পাস কিন্তু সবার কাছে নেই। যেটি নিয়ম করা হয়েছে সেটি কিন্তু অনেকের কাছেই নেই। তবে এখানে জনসাধারণ যারা আছেন তারা বলছেন যে অনেকেই মুভমেন্ট পাস সম্পর্কে তারা জানে না এবং তারা বোঝে না। বিশেষ করে যারা মধ্যবিত্ত আছে তারা বেশিরভাগই বোঝেন, কিন্তু যারা নিম্নবিত্ত রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই বোঝেন না, কারণ তাদের কাছে কারো কাছে অ্যান্ড্রয়েড সেট নেই যে তারা এখানে রেজিস্ট্রেশন করে যে নিয়মাবলী করতে হয় সেটি করবে, সেটির নিয়ম তাদের জানা নেই। আর আরেকটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে আজকে যেহেতু জুম্মার দিন, তো জুম্মার নামাজ শেষ হয়েছে, এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা সবাই যাচ্ছেন। তবে এখানে যতটুকু আমি দেখেছি সবাই মসজিদে এবং বাইরে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেছে। তবে বেশিরভাগ মানুষই যে নিয়মকানুন মানছে এবং লকডাউনের যে নির্দেশনা দিয়েছে সরকার, সেই নির্দেশনাও মানছেন। আর তারা স্বাস্থ্যবিধি মেনেই যে সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুকু করা দরকার তারা সবটুকুই করছেন। এবং এই বিষয়ে আমরা বিভিন্ন যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে যারা রাস্তাঘাটের সার্জেন্ট রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যাদেরকেই দেখছে অপ্রয়োজনীয় বাইরে যাচ্ছে তাদেরকে প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে, বাসায় যেতে বলা হচ্ছে। তাদেরকে একটি কথাই বলা হচ্ছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপ্রয়োজনে যেন কেউ বাইরে না বের হয়। আর যারা অপ্রয়োজনীয় বাইরে বের হয় তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখেছি যে পুলিশের টহল এবং র্যাবের টহল অব্যাহত রেখেছে। কিছুক্ষণ পর পরই তারা টহল দিচ্ছেন যে অপ্রয়োজনীয় যেন কোনো জায়গায় বাইরে না যায়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ঢাকা থেকে যে বাইরে যাওয়ার যে প্রবেশ পথ এবং প্রবেশ পথগুলো রয়েছে, প্রত্যেকটি প্রবেশ পথে পুলিশের মহড়া রয়েছে এবং ওখানে দেখেছি আমরা চেকপোস্ট রয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু অস্থায়ী কতগুলো চেকপোস্ট রয়েছে যে যেন কেউ প্রবেশ করতে না পারে বা ঢাকার বাইরে থেকে কেউ যেন ঢাকার ভেতরে ঢুকতে না পারে। এই কারণে কিন্তু তারা কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। যেহেতু আজকে লকডাউনের তৃতীয় দিন, তারপরও তারা অনেক জোরদার করেছে, কারণ কিছুক্ষণ পরপর আমরা টহল দেখেছি, টহল দিচ্ছে এবং যারা জনসাধারণ আছে প্রত্যেককেই কিন্তু তারা বারবার সাবধান করছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে।
অনেক ধন্যবাদ আপনাকে, সাথে ধন্যবাদ জানাচ্ছি মুন্না এবং জয়কে আমাদের সঙ্গে লকডাউনের তৃতীয় দিনের অবস্থা জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। ভ্যাকসিন নিয়ে করা অপরাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউনের অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির এমন আচরণ মানুষকে ঘরে অবস্থানে নিরুৎসাহিত করতে পারে বলেও মন্তব্য তার। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। পশ্চাদমুখী রাজনীতিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনার উন্নয়ন সমৃদ্ধ আগামী বিনির্মাণের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছে। ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে তখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। তবে কি তারা চায় না সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক? তাদের দ্বিচারিতা এবং নানামুখী বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করছে বলে আমাদের মনে হচ্ছে। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা নওগাঁ। প্রতিদিনই এখানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অথচ এখানকার হাসপাতালগুলোতে নেই আইসিইউ ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এমন অবস্থায় করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী এবং স্বজনেরা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে নওগাঁ জেলা। নওগাঁ সদর সহ 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড রোগীদের চিকিৎসার জন্য করোনা ওয়ার্ডে 150টি শয্যা রয়েছে। তবে এসব হাসপাতালে শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। কোনো আইসিইউ না থাকায় করোনার আক্রান্ত মুমূর্ষু রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। এতে দুর্ভোগ বেড়েছে রোগী ও স্বজনদের। আইসিইউ এবং উচ্চ মাত্রার অক্সিজেন না থাকার কারণে করোনার এই দুর্দিনে নওগাঁবাসী অনেক ঝুঁকির সম্মুখীন। আইসিইউ তারপরে অক্সিজেনের ব্যবস্থা না থাকে আমরা কোথায় যাব? এই জন্য আমাদের বিশেষত এটা দরকার। অক্সিজেন সিলিন্ডার সরবরাহ বৃদ্ধি করা এবং করোনা রোগীদের সেবা করার জন্য হচ্ছে বেড বৃদ্ধি করা, এটা আমাদের নওগাঁর জন্য আশু প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিকট আইসিইউ বেড ও কেন্দ্রীয় অক্সিজেনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের কাজ চলছে। সেন্ট্রাল অক্সিজেনের কাজ গত 6 মাস আগে শুরু হয়েছে। লাইনের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েও এটি বন্ধ অবস্থায় রয়েছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন ডেপুটি সিভিল সার্জন। অসচেতনতার কারণেই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে করোনার সংক্রমণটা আমরা কমাতে পারবো, নচেত আমরা কোনোভাবেই পারবো না। গেল 15 এপ্রিল পর্যন্ত নওগাঁ জেলার করোনায় আক্রান্ত হয়েছেন 1799 জন আর মারা গেছেন 30 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দিন দিন মশার অত্যাচার বাড়ছে। এমন অবস্থা থেকে রক্ষায় বলার মতো কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের। করোনার পাশাপাশি মশার উপদ্রব জনজীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আশার বাণী শুনিয়েছেন সিটি মেয়র। সৈয়দ নোমানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে মশার উপদ্রব এখন আগের তুলনায় বেড়েছে বলে দাবি স্থানীয়দের। মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। দিনের আলোতেও ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হয় নগরবাসীকে। সিটি কর্পোরেশন মাঝে মাঝে ওষুধ প্রয়োগ করলেও তা কাজ করে না। মশা নিধনে তাই উন্নত ব্যবস্থার দাবি অধিবাসীদের। এই সমস্যাটা গত 15-20 দিনে খুব বেশি বেড়ে গেছে। মানে মোটামুটি বলতে পারেন যে এটা একটা সহনীয় মাত্রা ছেড়ে চলে যাচ্ছে। একে তো হচ্ছে করোনা মহামারী চলতেছে, তারপরে আবার এই মশার উপদ্রব, সব মিলে দেখা যাচ্ছে যে আমাদের নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাচ্চারা ঘুমাইলে জানলাটা বন্ধ করে দিতে হয়, নাহলে তো মশা করে উৎপাত করে। দিনের বেলায় আমরা কয়েক জ্বালায় কাজ করি। ড্রেনগুলো পরিষ্কার করা উচিত, আর স্প্রে তো করা হচ্ছে। এই যে ময়লা আবর্জনা আছে, মানে গাছ, ছোট ছোট গাছ আগাছা, এগুলো পরিষ্কার করা উচিত। সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপের সমালোচনা করেছেন সচেতন নাগরিকরাও। শিগগিরই ক্রাশ প্রোগ্রামের দাবিও তাদের। সন্ধ্যার বেলা তো কথাই না, মশাদের দখলে চলে যায় মূলত ঘরবাড়ি। এদিক থেকে আমার মনে হয় যে সিটি কর্পোরেশন যেটা করছে ইদানিংকালে, ফগার মেশিন দিয়ে যে ধোঁয়া দিচ্ছে, এটি কতটুকু কার্যকর
এটা সিটি কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারা ভালো বুঝবেন, কিন্তু শহরের একজন বাসিন্দা হিসেবে আমার কাছে মনে হয় যেটি ফলপ্রসূ না। অর্থ ও জনবল সংকটে কিছুটা দুরবস্থার কথা স্বীকার করেছেন সিটি মেয়র। তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে উপদ্রব মোকাবেলার আশ্বাস দিয়েছেন তিনি। যারা কীটতত্ত্ববিদ তারা যে বিষয়টি বলছেন যে অনেক সময় একই ঔষধ দীর্ঘদিন ব্যবহার করার কারণে যে রেজিস্ট্যান্স বা তাদের ভিতরে যেটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে কাজ করছি যে আমরা নতুন কোনোভাবে আমরা এটির সমাধান করতে পারি কিনা। মশা নিধনে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতায় নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দফায় দফায় বৃদ্ধির পর কিছুটা স্থির হয়েছে চালের দাম। তবে মৌসুম শেষ হওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে মিনিকেট চালের। ব্যবসায়ীরা বলছেন নতুন মৌসুমের চাল আসতে শুরু করেছে, কয়েকদিনের মধ্যে দাম কমে যাওয়ার আশা তাদের। এদিকে রমজানের প্রভাবে বেড়েছে আদা, রসুন, চিনি, গুঁড়া মশলা সহ বেশ কয়েকটি নিত্য পণ্যের দাম। পাশাপাশি সবজির দাম নিয়েও অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। লকডাউন যেন রাজধানীর বাড্ডার পাইকারি চালের বাজারেও। শুক্রবারেও খোলেনি অনেক দোকান, সেই সাথে অনেকটাই ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন চালের দাম এখন খানিকটা কমতির দিকে। তবে বাজারে সংকট রয়েছে বহুল প্রচলিত মিনিকেট চালের। কারণ হিসেবে মৌসুম শেষ বলেই জানাচ্ছেন বিক্রেতারা। 28 বিক্রি করে 2400, 2450, এগুলো তো এই এক মাসের মধ্যে তো এই দামই চলতেছে, 1 মাস 1.5 মাস। মিনিকেট যে সরু চালটা অরিজিনালি সংকট, যেখান থেকে আপনার প্রোডাকশন হয় মোকাম অরিজিনাল, সেখানেই পুরাতন চালটা নেই। এদিকে খুচরা বাজারে এখনো কমার কোনো লক্ষণ নেই চালের দাম, বরং কোনো চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। পাশাপাশি কেজিতে 20 টাকা বেড়েছে আদার দাম। আগে থেকেই বেড়ে যাওয়া চিনির দাম এখনো কমেনি। এর আগে বলে 50 টাকা কেজি ছিল, এখন 1 টাকা বেশি বেড়ে গেছে। আদা আগে বেচি 70 টাকা, মানে আদা বেতন লাগে 100 টাকা। রসুন বেচে আগে 60 টাকা 70 টাকা দেশি টাকা, এটা এখন 100 টাকা। সবজির বাজারেও অব্যাহত রয়েছে দাম বৃদ্ধি। বেশিরভাগ সবজি এখন 50 টাকার উপরে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। ক্রেতারা বলছেন দাম কমাতে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন। শসার দাম বেশি, দুন্দুল ঝিঙ্গে হলো নতুন সবজি, আর লিগে একটু দাম। আর বেগুন তো রমজান আইলে চলে বেশি। সবাই তো খুব কষ্ট, তো সবাই সরকারের সবকিছু দাম কমায় দিক, তাহলে তো আমাদের জন্য একটু সুবিধা হয়। এদিকে মাংসের দাম রয়েছে অনেকটা অপরিবর্তিত। গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে, আর খাসি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজিতে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক করছে বিএনপি। প্রথম পর্যায়ের বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভাইস চেয়ারম্যানরা। শুক্রবার প্রথম বৈঠকটি হবে বিকেল 3:30টায়। 15 জন উপদেষ্টা কাউন্সিলের সদস্যকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 24 ঘন্টার হিসেবে করোনা সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে 8,36,000-এর বেশি শনাক্ত এবং 13,008 শতাধিক প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 13,96 লাখ, আর 29,98,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানি। 24 ঘন্টার সংক্রমণ শনাক্তে আবারও রেকর্ড হয়েছে ভারতে। একদিনে আক্রান্ত হয়েছে 2,16,000-এর বেশি মানুষ। এদিকে ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার বিরল উপসর্গ দেখা দেয়, 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাকি 4 দফার ভোট গ্রহণ দিয়ে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। বাকি 4 দফাগুলোর ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো রদবদল করা যায় কিনা বৈঠকে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 দফার ভোট 1 দফায় সম্পন্ন করার প্রস্তাব দিয়েছেন। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করতে গেলে যত বাহিনীর প্রয়োজন বাংলায় তত বাহিনী নেই বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। তারপরেও একদিনের ভোট নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মমতা রাহুল সিনহার পর এবার বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের প্রচারের ওপর 24 ঘন্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের শাস্তি হিসেবে এবার রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মস্কোর 10 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ সরকারের ঋণ নিয়ে ব্যবসা করছে এমন ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও গোয়েন্দা কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিসহ 10 রুশ কূটনীতিককে বহিষ্কার, সেই সাথে 2020 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করা 32 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়া যদি অস্থিতিশীল আন্তর্জাতিক কর্মসূচি অব্যাহত রাখে বা প্ররোচনা দেওয়া অব্যাহত রাখে তবে দেশটির ওপর যুক্তরাষ্ট্র কৌশলগত এবং অর্থনৈতিকভাবে কার্যকর ব্যয় চাপিয়ে দেবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। মিশরে করোনা মহামারীর সতর্কতা হিসেবে ধারণ ক্ষমতার অর্ধেক সক্ষমতা নিয়ে খোলা রয়েছে হোটেলগুলো। তবে সেই সক্ষমতা পুরোটা ব্যবহার করা হচ্ছে না, কারণ চলতি বছরের প্রথম প্রান্তিকে হোটেলগুলোর সক্ষমতার কেবল 40 থেকে 45% ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। গণমাধ্যমটি জানায়, মধ্যপ্রাচ্যের এই দেশটির পর্যটন খাতই বৈদেশিক মুদ্রার মূল উৎস। মিশরের জাতীয় রাজস্বের 15% আসে পর্যটন খাত থেকে। গেল বছর করোনা মহামারীর কারণে এই খাতে ব্যবসা কমেছে 70%। তার আগের বছর দেশটিতে ভ্রমণ করেছিল 1,31 লাখ পর্যটক। 2020 সালে যা 35 লাখে নেমে এসেছিল। আর চলতি বছরের প্রথম 3 মাসে মিশরে 5 লাখ পর্যটক ভ্রমণ করেছে বলে জানিয়েছে রয়টার্স। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। জানাবো খেলার খবর। টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানালেন আয়োজক কমিটির প্রধান হাশিমোতো। মূলত কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে অলিম্পিক গেমস বাতিলে জাপানের সরকারি দলের উচ্চ পদস্থ নেতার দেয়া প্রস্তাবনার 2 দিনের মধ্যেই এমন ঘোষণা দিলেন টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রধান। সেই সঙ্গে জানালেন, স্বাস্থ্যবিধি মেনে এবং প্রয়োজনে দর্শক শূন্যভাবেই আয়োজন করা হবে গেমস। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। বিগেস্ট শো অন দ্য আর্থ 2020 কোভিডের কারণে পিছিয়েছে 1 বছর, কিন্তু করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাক্কায় আবারও শঙ্কা দেখা দিয়েছে এই গেমসের ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে গেমস শুরুর নতুন তারিখ 22 জুলাই আসতে 100 দিনেরও কম সময়ের ব্যবধানে জাপানের সরকারি দলের শীর্ষ নেতা তোশিহিরো নিকাইয়ের এক টিভি সাক্ষাৎকার নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। লিবারেল ডেমোক্রেট পার্টির সাধারণ সম্পাদক নিকাই তার বক্তব্যে বলেন, যে গেমসের কারণে কোভিড সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থাকে সেই গেমস আয়োজন না করাই উপযুক্ত সিদ্ধান্ত। তার এমন বক্তব্যের পরই মূলত নড়েচড়ে বসে আয়োজক কমিটি। নিকাইয়ের বক্তব্যের 48 ঘন্টা না পেরোতেই সব শঙ্কা দূর হয় আয়োজক কমিটির প্রধানের বক্তব্যে। সাফ জানিয়ে দেন, গেমস আয়োজন থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই টোকিওর। গেমস আয়োজন থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত হয়নি, এমন ইচ্ছেও টোকিওর নেই। আমরা সফল একটি আয়োজনের দিকে এগোচ্ছি। নিকাইয়ের শঙ্কা আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। সব বিষয় মাথায় রেখে কাজ এগোচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে এবং সতর্কতার সঙ্গে গেমস আয়োজন করতে প্রত্যয়ী। গেমস সফল করতে আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নেব। ধারণা করা হচ্ছে, কোভিড বাস্তবতা অনুকূলে না থাকলে দর্শক শূন্য গ্যালারি ও কঠোর বিধিনিষেধে আয়োজিত হবে গেমস। সেক্ষেত্রে ভেন্যুতে
প্রবেশে গণমাধ্যমের জন্য আসতে পারে বিধিনিষেধ, আর তা হলে টিকিট বিক্রি থেকে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হবে টোকিও অলিম্পিক। টোকিও অলিম্পিকে টিকিট বিক্রি বাবদ $800 মিলিয়ন আয়ের পরিকল্পনা ছিল আয়োজক কমিটির, যা কিনা গেমসের মোট ব্যয়ের তৃতীয় সর্বোচ্চ। টোকিও অলিম্পিকের মোট ব্যয় ধরা হয়েছে $15.4 বিলিয়ন। মাহফুজুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল দিনের সংবাদের আয়োজন। আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।